বিয়ের রাতে চাচাতো ভাইয়ের কাছে ধর্ষণ হলো ধীরা। শুধু চাচাতো ভাই নেহাল নয়, সাথে তার কয়েকজন বন্ধু বান্ধব মিলে গণধর্ষণ করলো ধীরাকে। বিয়ে নিয়ে প্রতিটা মেয়ের হাজারো মনোবাসনা থাকলেও ধীরার উচ্চ আকাঙ্ক্ষা কোনো স্বপ্ন ছিল না। বিয়েটা কোনো মতেই করতে চায়নি মেয়েটা। মনে প্রাণে চেয়েছিল বিয়েটা না হোক। হ্যাঁ, হয়নি তার বিয়েটা, কিন্তু সবচেয়ে মূল্যবান সম্পদটাই তাকে হারাতে হলো। সবে এসএসসি শেষ করেছে ধীরা, চোখে হাজারো স্বপ্ন ও ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। রেজাল্ট ভালো হওয়ায় খুশি মনেই বাবার কাছে আবদার করেছিল কলেজে ভর্তি হবার জন্য, কিন্তু পূরণ হয়নি ধীরার সেই আবদার। সেই দিনই জানতে পারে পাশের গ্রামের চেয়ারম্যানের ছেলের সাথে তার বিয়ের কথা। ধীরার বাবা গ্রামের মেম্বার, সেই সূত্রেই চেয়ারম্যানের সাথে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক। সেই সম্পর্কটা আরও মজবুত করতেই এই বিয়ে। বাবাকে নানানভাবে অনুরোধ করে ধীরা, কিন্তু কোনো কাজে দেয় না। মা ভাইকেও কম অনুরোধ করেনি। ভাই নিরুপায় হয়ে কিছু না বলতে পারলেও মা বলেছে, সুন্দরী মেয়ে, পাড়ার বকাটিদের নজর দ্বিগুণ, ম্যাট্রিক পাস করেছে, আর লেখাপড়া করে কি হবে। মায়ের কথায় বাদ সাধলেই মার খেতে হয়েছে ধীরাকে। সর্বশেষে নিজের কাছে হেরে গিয়ে ভালোবাসার মানুষ ও নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে রাজি হয়ে যায় বিয়েতে। দুই গ্রামের চেয়ারম্যান ও মেম্বারের ছেলে মেয়ের বিয়ে 5 গ্রামের মানুষ জানিয়ে বেশ জাঁকজমকপূর্ণভাবেই আয়োজিত হয়। যথাসময়ে পার্লারে নিয়ে যাওয়া হয় ধীরাকে। বউ সাজে পার্লার থেকে বেরিয়ে রাস্তায় আসতেই চাচাতো ভাই নেহালকে দেখে খানিকটা চমকে ওঠে ধীরা। সাথে যেতে বলতেই দ্বিমত পোষণ করে। অগত্যা কোনো কারণে নেহালকে পছন্দ করে না ধীরা। তার ভাইয়ের নিতে আসার কথা ছিল। সেখানে সেখানে নেহালকে দেখে অবাকই হয় মেয়েটা। গাড়িতে উঠতে বললে সোজা বারণ করে ধীরা। তখনই মাথা ঝুঁকে বলে, সামনের মোড়ে মাহিন তোর জন্য দাঁড়িয়ে আছে। ছেলেটা তোকে খুব ভালোবাসে, মেনে নিতে পারছে না তোর বিয়েটা। অবাক হয়ে তাকায় ধীরা। সত্যি কি না জানতে চাই আবারও। নেহাল বলে ওঠে, ছেলেটা আমাকে খুব করে আকুতি মিনতি করেছিল, তাই আর না করতে পারেনি। গহনাগাটি তো সবই তোর সাথেই আছে, পালিয়ে যা তুই মাহিনের সাথে। পড়াশোনাও করতে পারবি, ভালোবাসার মানুষটাকেও পাবি। আমি তোকে সাহায্য করব, চল আমার সাথে। গুরুগম্ভীর মুখে হাসি ফুটে ওঠে ধীরার। রাজি হয়ে যায়। সাথের সবাইকে এটা ওটা বুঝিয়ে অন্য গাড়িতে পাঠিয়ে ধীরাকে নিয়ে আলাদা গাড়িতে ওঠে। রাস্তার মোড় পেরিয়ে বড় রাস্তায় উঠতেই ধীরা জিজ্ঞাসা করে, নিহাল ভাই, মাহিন কোথায়? সামনেই আছে বলে তাকে থামিয়ে দেয় নেহাল। বার কয়েক জিজ্ঞাসা করলে একই কথা বলে থামিয়ে দেয় ধীরাকে। বেশ কিছুটা পথ আসার পর হঠাৎই থেমে যায় গাড়ি। মাহিন উঠবে বলে বেশ খুশিও হয় ধীরা, কিন্তু না, আসে না মাহিন। মাহিনের পরিবর্তে 4-5টা অচেনা যুবক ওঠে গাড়িতে। অজানা ভয় জেকে ধরে ধীরাকে। জিজ্ঞেস করে নেহালকে, ওরা কারা? জবাব আসে, তোদের বিয়েতে তো সাক্ষী লাগবে, আর এরা সাক্ষী দেবে তোদের বিয়ের। কিন্তু না, মন সায় দেয় না ধীরার। ছটপট করে ধীরা, নামার চেষ্টা করে গাড়ি থেকে। ঠিক তখনই সবার আসল চেহারা বেরিয়ে আসে, জাপটে ধরে ধীরাকে। তাদের এলাকা ছেড়ে বহু দূরে একটা পুরনো ভাঙা বাড়িতে নিয়ে যায়। ধীরার গায়ের গয়নাগুলো টেনে খুলে নিয়ে ঝাঁপিয়ে পড়ে নেহাল। নানান আকুতি মিনতি করে ধীরা, ভাই হয়ে যেন তার এমন সর্বনাশ না করে, বারংবার বলতে থাকে। নেহাল হেসে উড়িয়ে দেয়, তোর প্রতি নজর তো আমার সেই কবে থেকেই ধীরা। তোকে পাওয়ার জন্য কি না করেছি আমি। বিয়ে করে ঘরে বউ বানিয়ে চেয়েছি তোকে, কিন্তু তোর বাপ আমাকে চড় মেরে কত অপমানই না করলো। আমি নাকি তোর যোগ্য না, আমার সাথে বিয়ে হলে তোর বাপের সম্মান থাকবে না। বলেই হো হো করে হেসে উঠল। সামান্য থেমে আবারও বলল, এবার তোর বাপের সম্মান কই থাকে আমিও দেখব।
তোকেও পাবো আর তোর বাপের করা অপমানের প্রতিশোধও নেব বলেই ঝাঁপিয়ে পড়ে ধীরার ওপর। শত বাধা দেবার পরও শেষ রক্ষা করতে পারে না নিজের। নেহাল সহ তার বন্ধুরা ঝাঁপিয়ে পড়ল ধীরার শরীরের ওপর। চিৎকার করে ধীরা, ছটফট করতে করতে এক সময় স্থির হয়ে যায়। থেমে গেল গলার আওয়াজ, শুধু চোখ বেয়ে ঝরতে থাকে অশ্রুকণা। রাতের শেষ প্রহর, নিশ্চুপ নিস্তব্ধ চারিদিকে। নেহাল ও তার বন্ধুরা নেশা করে ক্লান্ত শরীরে ঘুমিয়ে গেছে মেঝেতে, কিন্তু নিষ্পলক তাকিয়ে আছে ধীরা। গায়ে একটুকুও শক্তি নেই তার, তবুও ওঠার চেষ্টা করলো। অনেক কষ্টে আধাশোয়া হয়ে উঠেও বসলো। পাশে থেকে শাড়িটা নিয়ে কোনো রকম গায়ে জড়িয়ে নিল। তার পাশেই পড়ে থাকা একটা প্যান্ট দেখতে পেল। কিছু একটা ভেবে এগিয়ে যায়, পকেট হাতড়ে মোবাইল পেল। সময় ব্যয় করলো না যেন। তার ভাই রায়হানের নাম্বারে কল করলো। কয়েকবার কল দিতেই ধরল রাহান। ধীরা তার অবস্থানের কথা জানালো। সব শুনে যেন স্থির হয়ে গেল রাহান। ইতিমধ্যে রটে গেছে ধীরা পালিয়েছে তার প্রেমিকের সাথে। রাহানও তাই মেনে নিয়েছিল। পুলিশের সাহায্যে খোঁজখবর করেও লাভ হয়নি। কিন্তু তার বোনের সাথে যে এত বড় ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে তা কল্পনাহীন ছিল। মুহূর্তে বাবাকেও জানালো সবটা। সব সময় নিল না সে, পুলিশ নিয়ে বেরিয়ে পড়ল। নাম্বার ট্যাগ করে লোকেশনও পেয়ে গেল পুলিশ। পুরনো সেই বাড়িতে আস্তে আস্তে বেশ সকাল হলো। পুলিশের গাড়ির আওয়াজ পেতেই সজাগ হলো নেহাল ও তার বন্ধুরা। ঘটনাটা বুঝতে পারতেই গহনাগাটি নিয়ে পালিয়ে গেল। ঘটনাস্থল হতে ধীরাকে উদ্ধার করতে পারলেও আসামিদের নাগাল পেল না। শহরের একটা হাসপাতালে চিকিৎসা করা হলো ধীরার। নেহাল ও বাকিরা গা ঢাকা দেওয়ায় তাদের পাওয়া গেল না। মাসখানেক সময় নিয়ে শারীরিকভাবে সুস্থ হলো ধীরা। ততদিনে চাপা পড়ে গেল তার সাথে হওয়া অন্যায়টা। তবে মানসিকভাবে সুস্থ হলো না মেয়েটা। মন ও মস্তিষ্ক ঠিকই হানা দিতে লাগলো সেই রাতের ঘটনাটা। ধীরা সুস্থ হলে তার বাবা ফিরিয়ে নিয়ে যেতে চাইল গ্রামে, কিন্তু বাধা দিল রাহান। বোনকে কিছুতেই গ্রামে নিতে চায় না। যেখানে দোষ না করেও অপরাধী হতে হয়েছে, ভুল না করেও কটু কথা শুনতে হয়েছে, সেখানে বোনকে নিয়ে যেতে চায় না রাহান। সিদ্ধান্ত নিল শহরেই বউ ও বোনকে নিয়ে সংসার পাতবে। বোনকে যোগ্য করে গড়ে তুলবে। বছর পেরোতেই এক নতুন কলেজে ভর্তি করে দিল ধীরাকে। সেদিন বাইরে গিয়ে এত এত পুরুষের অস্তিত্ব অনুভব করতেই অস্বাভাবিক হয়ে উঠল মেয়েটা। রাহান বুঝালো তাকে, হয়তো কাজেও দিল কিছুটা। ভাইয়ের সাথে কলেজে যাওয়া আসা করতে শুরু করলো, কিন্তু মনোযোগ দিতে পারল না পড়াশোনায়। হতে পারল না সেই আগের ধীরা। ভাইয়ের সাথে কলেজ থেকে ফিরছিল। হঠাৎই সেই পরিচিত কণ্ঠস্বর, তার নাম শুনে ধীরা থেমে যায়। এদিক ওদিক তাকিয়ে দেখতেই সেই কণ্ঠস্বরের মালিক তার সামনেই এসে দাঁড়ায়। অবাক হয় ধীরা। মুখ ফুটে অজান্তেই বেরিয়ে আসে, মাহিন। হেসে ওঠে মাহিন। রাহানকে সালাম দিয়ে ধীরাকে জিজ্ঞেস করে নানান কথা। একসময় সংসার জীবনের কথা বলতেই নিশ্চুপ হয়ে যায় ধীরা, মাথা নিচু করে ফেলে। সামান্য সময় নিয়ে রাহান বলে, সেদিন ধীরার বিয়েটা হয়নি। অবাক হয় মাহিন। হতবম্বের ন্যায় তাকিয়ে রয় ধীরার পানে, শত শত প্রশ্নের বুলিত চোখে। জবাব দিতে পারে না ধীরা, নিশ্চুপে দাঁড়িয়ে থাকে। মাহিনের সাথে সম্পর্কের কথা জানতো রাহান, বুঝতে পারে ছেলেটার মনোভাব। বলে, সামনে কফি শপে গিয়ে আমরা বসি মাহিন, তারপর বলছি সবটা। সায় জানায় মাহিন। তিনজনে কফি শপে গিয়ে কর্নারের একটা টেবিলে বসে। ধীরাকে স্বাভাবিক থাকতে বলে রাহান মাহিনকে উদ্দেশ্য করে বলে, বিয়েটা হয়নি সেদিন মাহিন, সেদিন রাতে ধীরা রেপ হয়েছিল। চমকে ওঠে মাহিন। রাহান না থেমে সবটাই বলে। পুরোটা শোনার পর নিজে স্তম্ভিত হয়ে আশ্চর্যের নয় তাকিয়ে রয় ধীরার পানে। নিজের ভালোবাসার মানুষের সাথে ঘটে যাওয়া এত বড় ভয়ঙ্কর ঘটনাটা হয়তো মানতে পারছে না সহসাই। মাহিন্দিরা একই স্কুলে পড়াশোনা করত। হঠাৎই তাদের মাঝে এক প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। দুজন দুজনকে ভালোবেসে হাজারো স্বপ্নের বাসা বেঁধেছিল। এসএসসি শেষ করে শহরে চলে আসে মাহিন। ভেবেছিল ধীরা শহরের কলেজে ভর্তি না হলেও পড়াশোনা চালিয়ে যাবে, কিন্তু হঠাৎই জানতে পারে ধীরার বিয়ের কথা। ভেতরে ভেতরে ভেঙে যায় মাহিন। ভালোবাসার মানুষের সুখ কামনা করে মেনেও নেয়, কিন্তু যার সুখের আশায় নিজেকে দূরে সরিয়ে রেখেছে
সেই মানুষটাই এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে আছে তা অকল্পনীয় ছিল মাহিনের। নিজেকে স্বাভাবিক করে আরও কিছুক্ষণ কথা বলল মাহিন। বিদায় নিয়ে চলে গেল সেদিনের মতো, কিন্তু রাহানের সাথে ঠিকই যোগাযোগ রাখলো। নিয়মিত ধীরার খবরাখবর নিতে লাগলো। এদিকে পড়াশোনার কোনোভাবে মনোযোগ দিতে পারল না ধীরা। আবারও যেন গুটিয়ে নিতে লাগলো নিজেকে। রাহানের কাছে সবটা শুনে একদিন তাদের বাসায় আসলো মাহিন। অনেকক্ষণ আড্ডা দিল ধীরার সাথে, কিছুটা স্বাভাবিক করলো মেয়েটাকে। হঠাৎই ধীরার হাতে হাত রাখলো। খানিকটা চমকে উঠল ধীরা, সরিয়ে নিতে চাইল, তবে পারল না। মাহিন বলল, তোমার সাথে করা অন্যায়কারীদের শাস্তি চাও না ধীরা? জবাব দিল না ধীরা, নিশ্চুপ রইল। মাহিন আবারও বলল, তোমার সাথে যারা অন্যায় করলো তারা মুক্ত পাখির মতো উড়ে বেড়াচ্ছে, আর তুমি কিনা নিজেকে বন্দি করে রেখেছ। কেন ধীরা? একটু থামলো মাহিন, সেকেন্ডের মতো সময় নিয়ে বলল, নিজেকে কার কাছ থেকে লুকিয়ে রেখেছ? যারা তোমার সাথে অন্যায় করে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের থেকে? তোমার সাথে হওয়া অন্যায়ের যারা কটু কথা শুনিয়েছে তাদের থেকে, নাকি নিজের থেকে? মাথা তুলে চাইল ধীরা, মুখ ফুটে বলতে চাইল, কিন্তু তবে থামিয়ে দিল মাহিন। বলল, তুমি তো এমন ছিলে না ধীরা। নিশ্চুপ থাকতে না নিজের সাথে কোনো অন্যায় হলে। তুমি তো তোমার নামের মতোই নির্ভীক সাহসী ছিলে। তাহলে তাহলে পিছু হাঁটছো কেন ধীরা? নিজেকে লুকিয়ে রাখছো বা কেন? কি করব আমি? চাইলে অনেক কিছু করতে পারবে। তোমার সাথে করা অন্যায়কারীদের অপরাধের শাস্তি দেবে, নিজেকে সেই যোগ্য করে তুলবে। কিন্তু আমি কিভাবে? ধীরার হাত শক্ত করে চেপে ধরে মাহিন। বলে ওঠে, আমি আছি ধীরা, সবসময় তোমার পাশে আছি। প্রশ্নবিদ্ধ চাহনিতে মাহিনের পানে তাকায় ধীরা। মাহিন বলে, দ্বিতীয়বার ভালোবাসার মানুষটাকে আর হারাতে চায় না, আগলে রাখতে চাই সর্বত্র। তারিখ দিতে চাই, তার সাথে হওয়া অন্যায়কারীদের বিরুদ্ধে লড়তে চাই, আর পাশে থেকে সেই অপরাধীদের শাস্তি দিতে চাই। সেদিনের বলা কথাগুলোয় জোশ ছিল না মাহিনের। রেখেছে তার কথা, পাশে আছে ধীরার। কেটে গেছে 7.5 বছর। 1 বছর আগে বিয়েও করেছে দুইজন। আর সরকারি পক্ষের আইনজীবী ধীরা ও প্রফেশনাল তার জীবনের প্রথম কেস, আর সেটাও তার নিজের জন্য, তার সাথে করা অন্যায়কারীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। বিগত 5 সপ্তাহ ধরে কেস চলছে, আজ তার শুনানি। সেদিন রাতে ধীরার সাথে পার্লারে যাওয়া সেই কাজিন ও নেহালের স্ত্রী মিতুর সাক্ষীতে রায় দেওয়া হয় ধীরার পক্ষে। নিজের জীবন ও জীবনের প্রথম কেসে জিতে যায় সে। মিতু স্বামীর বিপক্ষে সাক্ষী দিতে চাইছিল না, কিন্তু একজন মেয়ে হয়ে আর একজন মেয়ের সাথে হওয়া অন্যায় মেনে নিতে পারেনি। নেহাল নিজেও ধীরার সাথে হওয়া ঘটনা স্বীকার করেছিল। তাছাড়া ধীরা একা নয়, আরও অনেক মেয়ের সাথে ঠিক একই অন্যায় করেছিল নেহাল। তাকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করেছে। ঘরে 5 বছরের একটা মেয়ে আছে। পরবর্তীতে তার সাথে যে এমনটা করবে না তার গ্যারান্টি কি? এ সবই ধীরা মিতুকে বুঝিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে। মিতুর সাক্ষীতেই 14 বছরের জেল হলো নেহাল ও তার বন্ধুদের। 3 জনকে পাওয়া গেলেও বাকি 2 জন পলাতকই রইল। তাদেরও দ্রুত পুলিশ কাস্টাডিতে নিতে বলা হলো। সর্বশেষ এক তৃপ্তির হাসি ফুটে উঠল ধীরার ঠোঁটে। স্বস্তি পেল যেন। 9.5 বছর পর সেই অন্যায়কারীদের শাস্তি দিয়ে সেই তৃপ্তির হাসি হাসল ধীরা। সেই হাসি বজায় রেখেই তাকালো তাতে সর্বোচ্চ সাপোর্ট করা 2 জন পুরুষের দিকে, মাহিন ও রাহান। সবাই ধীরাকে নিয়ে বেশ গর্ব করল। ধীরার বাবা, যিনি একসময় ধীরাকে নানান কথা শুনিয়েছিলেন, তিনিও গর্ব করে বলতে লাগলেন, আমার মেয়ে। ঘুমিয়ে যাও ধীরা, মাঝরাতে ঘুম ভেঙে আজ ভয় পেতে হবে না তোমাকে। মাহিনের কথায় নিশ্চিন্তে চোখ বন্ধ করে ধীরা, জড়িয়ে ধরে তাকে। আজ প্রায় 9 বছর পর নিশ্চিন্তে ধীরা ঘুমাতেও পারবে। বলে ওঠে, তোমার জন্যই আজ ওদের শাস্তি দিতে পেরেছি মাহিন। আমি তো কিছুই করলাম না, সবটাই তো তুমি করলে।
নিজেকে যোগ্য করে গড়ে তুলে এখানটায় আসতে পেরেছ তোমার জন্য। সেদিন তোমার বলা কথাগুলোই আমায় নতুনভাবে বাঁচতে শিখিয়েছিল মাহিন। তুমি পাশে ছিলে বলেই দর্শিতা হয়েও এত দূর এগোতে পেরেছি। সামান্য হাসলো মাহিন, বলে উঠল, সবটাই তো তোমার প্রচেষ্টার ফল ধীরা, তোমার সাহসিকতার পরিচয়। তুমি যে ছিলে বলেই সেই সাহসিকতার পথে চলতে পেরেছি। আবারও হাসলো মাহিন, হাসি মুখেই বলল, আমি তো শুধু পথ দেখিয়েছি তোমাকে, সেই পথে তুমি চলেছ। তোমার মতো আর 10 জন নারীকে নিজের সাহসিকতার পরিচয় দিয়ে সাহসী করে তুলেছ। তারা তোমার অবর্তমানেও নির্দ্বিধায় তোমার কথা বলবে। এক যে ছিল। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই সমাপ্ত হলো। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।